রিয়া, তুমি কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টু আর ফাজিল। তোমাকে যতই বোঝানোর চেষ্টা করি, তারপর তুমি আমার কোনো কথাই শোনো না। আজকে তোমার আম্মু আমার কাছে নালিশ দিয়েছে তোমার নামে। স্যার, আমি আবার কি করলাম? আমি কি ৮-১০টা ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছি? নাকি আমার জন্য ছেলের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে, তাতে আব্বু আম্মু আমাকে নিয়ে টেনশন করে? রিয়া, ফাজলামির একটা লিমিট আছে। আমি কিন্তু তেমনভাবে বলিনি। আমি তোমার স্যার, আর তুমি আমার সাথে এমন করে কথা বলছো? বলেছি তো দুষ্টুমিটা বেশি করো। কি বলবো স্যার বলেন? আমার সব সময় বলে আমি নাকি ইচড়ে পাকা, আমি নাকি ওদের বোঝার চেষ্টাই করি না, ওদের জ্বালিয়ে মারি। তাই আপনার কথাতে তেমনটাই মনে হলো। এখন বলেন, আম্মু কি জন্য আপনার কাছে বিচার দিয়েছে? জানি না, তবে বললো তোমাকে একটু বোঝাতে। আর তুমি নাকি পড়ালেখাটা একটুও করো না। তাই যদি না হতো, তাহলে আপনার পড়াগুলো ঠিকমতো দিতে পারতাম বলেন? ছাত্রী এমন কথাতে ওর মুখের দিকে তাকালাম, দেখলাম ও আগ্রহের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি খেয়ালই করিনি আজকে পিচ্চিটা এত সুন্দর করে সেজেছে। রিয়া আমার ছাত্রী, বয়স 15 কি 16 হবে। দেখতে মারাত্মক লেভেলের সুন্দর আর কিউটের ডিব্বা একটা। যে কোনো ছেলে রাতের ঘুম হারাম করে দিতে পারবে, কয়েক সেকেন্ডের ব্যাপার তার। তারপরও আমি ওর প্রতি একটু কড়া, কারণ ও আমার ছাত্রী। তাই আমি ওকে ছাত্রীর নজরেই দেখি, স্নেহ করি। তাই কখনো উল্টাপাল্টা চিন্তা মাথায় আনিনি। আমাকে অনেকগুলো টিউশনি করাতে হয়, কারণ আমার ফ্যামিলির অবস্থা ভালো না। বর্তমানে অনার্স 3rd ইয়ারে পড়ছি। তাই পড়ালেখাটা শেষ করে একটা চাকরি করে আব্বু আম্মুর পাশে দাঁড়াবো ভাবছি। কিন্তু এখন অন্তত চলতে হবে, তাই কয়েকটা টিউশনি করাই। এর মাঝে কয়েকটা মেয়েকে টিউশনি করাতে হয়, তাদের মধ্যে কারো দিকে আমি তেমনভাবে লক্ষ্য করিনি। কিন্তু রিয়াকে দেখতে আমার কাছে অন্যরকম বলেই মনে হয়। রিয়া দুষ্টুমি করলেও সবার থেকে আলাদা, মিশুক স্বভাবের। আমি যতই ওকে বকা দেই না বা শাস্তি দেই, তারপরেও আমার সাথে কথা বলে। যতই রাগ অভিমান দেখাই, প্রথমে মুখ কালো করে থাকলেও তারপর যখন ওকে হাসিয়ে কথা বলার চেষ্টা করি, ও কেমন হেসে দেয়। স্যার ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে দেখে বললাম, স্যার কি দেখতেছেন এমন করে? আমাকে কি কখনো দেখেননি নাকি? ছাত্রী এরকম কথাতে হুঁশ ফিরল। আপনাদের সাথে কথা বলতে গিয়ে ওর দিকে তাকিয়েছিলাম, নিজের স্বাভাবিক করে নিয়ে বললাম, না দেখেছি, কিন্তু আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে। আমার কথাতে রিয়ার মুখে একটু হাসি ফুটে উঠল, মনে হলো ও বিশ্বজয় করে ফেলেছে। অন্যরকম লাগতেছে মানে? আজকে কি আমাকে ভালো লাগছে না, নাকি আপনার আমাকে দেখতে বাজে লাগছে? না না, বাজে লাগবে কেন? দেখতে তো ঠিকঠাকই আছে। দেখেছেন, আপনি শুধু ঠিকঠাক আছে বললেন। এত সুন্দর করে সাজলাম আর আপনি বললেন যে শুধু ঠিকঠাক আছে। আসলেই সবাই বলে সবার চোখ থাকে না সৌন্দর্যটা দেখার জন্য। পিচ্ছিটার কথায় হাসি পাচ্ছিল খুব, তাই না হেসে পারলাম না। মুচকি হেসে বললাম, অনেক সুন্দর লাগছে। এখন পড়াই, মনোযোগ দাও। পড়াটা কি ঠিকমতো হয়েছে নাকি আজকেও ফাঁকি মেরেছো? হ্যাঁ হয়েছে। আচ্ছা স্যার, আপনার সাথে একটু কথা বলা যেতে পারে না? আপনি সব সময় পড়া পড়া করেন কেন? আমি কি পড়াটা ঠিক মতো করি না? যখন একটু কথা বলতে চাই আপনার সাথে, তখনই পড়ার কথা জিজ্ঞেস করেন। দেখো রিয়া, তোমার সাথে আমার সম্পর্কটা টিচার স্টুডেন্টের। তাহলে তোমার সাথে আমার এর বাইরে কি কথা হতে পারে? হ্যাঁ, এটা ঠিক যে তোমার খোঁজ খবর আমি নিতে পারি, কেমন আছো, কি করছো, শরীর ঠিক আছে কিনা, এ পর্যন্তই। কিন্তু এর বাইরে তোমার পার্সোনাল বিষয় নিয়ে কিংবা আমার পার্সোনাল বিষয় নিয়ে তুমি বা আমি কেউ জানতে পারি না। ও, তার মানে আপনি আমাকে পর ভাবেন তাই তো? যার জন্য আপনার কোনো বিষয়ে আমার জানার কোনো অধিকার নেই। রিয়ার আমার ওপর এমন অধিকার দেখানোতে একটু অবাক হলাম। তারপর মনে হলো এর বাইরে কিছু বললে মন খারাপ করবে, তাই বললাম, না, মনে হলো সবার জন্য জানার তো অধিকার থাকে। তার উপর আমি তোমার স্যার, আমার সম্পর্কে তুমি কি বা জানবে? বলার মতো কিছু থাকলে তো। ওনার কথা শুনে খুব ভালো লাগছে। মনে হচ্ছে স্যারকে কিছু জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবো, তাই জিজ্ঞেস করেই ফেললাম। আচ্ছা স্যার, আপনার কি গার্লফ্রেন্ড আছে? রিয়ার কথাতে আবারও অবাক হলাম। হুটহাট এরকম প্রশ্ন কেন করছে মেয়েটা? না, নেই। কিন্তু কেন বলো তো? না মানে আসলে সেদিন কলেজে যখন আপনার সাথে কথা বলছিলাম, তখন আমার একটা ফ্রেন্ড আপনাকে দেখেছিল। ও বলল আপনাকে ওর অনেক পছন্দ, তাই জিজ্ঞেস করতে বলেছিল আপনার গার্লফ্রেন্ড আছে কিনা। ও আচ্ছা, দেখে এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এখন পড়ালেখায় মনোযোগ দাও। আর যে জিজ্ঞেস করেছে তাকে আমার পক্ষ থেকে একটা টেনে থাপ্পড় দিবে। এইটুকু বয়সে প্রেমের ভূত মাথায় চেপেছে। এইটুক বয়স হবে কেন? আর আপনি আমার বেস্ট ফ্রেন্ডকে মারতে চাইলেন? আপনার সাহস কি করে হয়, হ্যাঁ? অন্যায় করলে তো তাকে বকা দিবেই, তাকে তো শাসন করতেই হবে। দেখো, কৌতূহল ভালো, কিন্তু বেশি কৌতূহল ভালো না।
জানার আগ্রহ থাকা ঠিক আছে, কিন্তু সব বিষয়ে জানতে গেলে বিপদে পড়তে হয়। এখন কথা না বলে পড়ায় মনোযোগ দাও। স্যারের কথায় খুব রাগ হচ্ছে। বোঝার চেষ্টা করলাম উনি বুঝতে পেরেছে যে হয়তো ঘটনাটা সত্য। আসলে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। এত বেশি ভালো লাগছে কথাগুলো শোনার পর, মনে হচ্ছে ওনাকে জড়িয়ে ধরে এখনই গালে একটা পাপ্পি দিয়ে দিই। নিজের আনন্দটাকে সংযত করে রাখলাম। তারপর স্যার আবারও জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছো না যে? পড়া হয়েছে? খাতাটা দাও দেখি, কি অঙ্ক করলে? স্যারের কথায় খাতাটা এগিয়ে দিতেই উনি এবার গিয়ে সেটা উল্টাতে লাগলো। তারপর এদিক ওদিক উল্টো কিছু একটা দেখে ওনার চোখ আটকে গেল। ছাত্রী খাতাতে এমন কিছু দেখলাম যার জন্য অবাক না হয়ে পারলাম না, কারণ একটা পৃষ্ঠাতে লাভ লেটার লেখা, আর এত সুন্দর করে লেখা যার জন্য মনে হচ্ছিল লেটারটা একবার পরে দেখি। তারপর মনে হলো অন্যের লাভ লেটার পড়া ঠিক হবে না, তাই না পড়েই ওর অঙ্কগুলো দেখতে লাগলাম। ওকে আরও কিছু পড়া দিতে ও পড়াগুলো করতে লাগলো। রিয়া বারবার আমার চোখের দিকে তাকাচ্ছে। দুজনে চোকাচুকি হতেই আমি চোখ জোরে ফিরিয়ে নিচ্ছি, বারবার ওকে পড়ার জন্য বলছি। স্যার আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। বুঝতে পারছিলাম না উনি কেন এমন করে তাকাচ্ছে। তাহলে কি সত্যিই আজকে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে? সবাই তো, আমি এমনিতেই অনেক সুন্দর, আর আমার স্কুলের ফ্রেন্ডরাও বলে আমি নাকি দেখতে সেই লেভেলের কিউট। আর তার উপর কতগুলো ছেলে যে আমাকে প্রপোজ করেছে তার ঠিক নেই, কিন্তু আমার কাউকে পছন্দ হয়নি। তারপর শেষ পর্যন্ত কি করে যে গাথাটাকে পছন্দ হলো নিজেও জানি না। তো পড়া শেষ হতেই স্যার উঠে যাবে, তখন কি যেন একটা মনে করে বলল, আমাকে কি এক গ্লাস পানি এনে দিতে পারবে? খুব তেষ্টা পেয়েছে। আপনি বসুন আমি আনছি। ছাত্রী চলে যেতে আমি ওর খাতাটা খুললাম। খুব কৌতূহল, ইচ্ছে বিষয়টা দেখার জন্য লেটারটা বের করে পড়তে আরম্ভ করলাম। জানি না ভালোবাসা কাকে বলে, কেমন হয়, আর অনুভূতিটাই বা কেমন, কিন্তু আমার সেদিন একটা অনুভূতির সৃষ্টি হয়েছে, সেটা এখন বুঝতে পারি। যেদিন থেকে ওনাকে আমি প্রথম দেখেছি, প্রথম ওনার উপর খুব রাগ হতো, কারণ উনি আমাকে অনেক বেশি শাসন করতো, সবসময় বকাঝকা করতো। আমিও অনেক দুষ্টুমি করতাম ওনার সাথে। এমন কোনো ফাজলামি নেই যেটা করতাম না আমি। একটু দুষ্টু টাইপের বলে কোনো স্যার আমাকে পড়াতে সফল হয়নি, কিন্তু শেষ পর্যন্ত ওনার মায়ায় কেমন করে আটকে গেলাম। প্রথম সেটা বুঝতে পারছিলাম না। তারপর একটা সময় উনি আমাকে এত ভালো বোঝাতো, যেটা থেকে ওনাকে নিয়ে ভাবতে শুরু করি। তারপর ভাবতে ভাবতে কখন যে ওনাকে মনে জায়গা দিয়ে ফেলেছি জানি না। আর এখন এত বেশি ওনাকে মিস করি, যার জন্য আমি বুঝে গেছি ওনাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি। জানি না এটা ভালোবাসার অনুভূতি নাকি ভালো লাগা, কিন্তু আমার মনে হয় এটাই ভালোবাসার অনুভূতি। কারণ যখন আমি ওনাকে একটা দিন না দেখি তখন আমার খুব খারাপ লাগে, মনে হয় ছুট্টে ওনার কাছে চলে যাই, ওনার বুকে ঝাঁপিয়ে পড়ি, কান্না করে বলি, উনি কেন আমার সামনে আসে না? উনি কি বোঝে না আমি ওনাকে কতটা ভালোবাসি? কিন্তু আমার খুব লজ্জা লাগে, আমি ওনাকে বলতে পারি না। উনি হয়তো বুঝতে পারে, কিন্তু আমাদের সম্পর্কের কথা ভেবে, সমাজ, পরিবার আর নিজের অবস্থানের কথা ভেবে আমার থেকে দূরে থাকার চেষ্টা করে। আমি বা কি করব? আমি ওনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। কিভাবে বোঝাবো ওনাকে জানি না। তারপর ভেবেছি এসএসসি পরীক্ষাটা দেওয়ার পর ওনাকে নিজে থেকে প্রপোজ করে দিব। উনি যদি না বুঝতে চায় তখন আব্বু আম্মুর কাছে গিয়ে আমাদের কথা বলবো। আর আমি যদি পরীক্ষাতে ভালো করতে পারি, আব্বু আম্মুকে বলবো আমি ওনাকে চাই। আমার বিশ্বাস আছে উনি আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না। ছাত্রী আমাকে নিয়ে এরকম ধরনের চিঠি লেখা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ভাবতাম হয়তো ও আমাকে কখনো পছন্দ করতে পারবে না, কিন্তু যেমন করে আর চোখে বারবার আমার দিকে তাকিয়ে থাকতো, তাতে যে আমার ধারণাটা একদম অন্ধকারে তীর ছোড়ার মতো সত্য হয়ে গেল সেটা ভাবতে পারিনি। ও তো প্রচণ্ড পরিমাণে দুর্বল আমার উপর। চিঠিটা পরে সেটাই বুঝতে পারছি। পানিটা এনে রুমের সামনে আসতে দেখলাম স্যার আমার খাতাটা খুলে চিঠিটা পড়ছে। উনি হয়তো সবটা জেনে গেছে। একটা দিক থেকে ভালোই হয়েছে, খুশি লাগছিল। উনি এখন বুঝতে পারবে আমি ওনাকে কতটা ভালোবাসি, ওনাকে নিজের করে পেতে চাই। আমি একটু কাশি দিয়ে রুমের মধ্যে আসতেই উনি তাড়াহুড়ো করে খাতাটা বন্ধ করে ফেললো। আচ্ছা শোনো, কালকে আমার একটু লেট হবে পড়াতে আসতে, আবার নাও আসতে পারি। যদি না আসতে পারি তাহলে আমি ফোন করে বলে দিব। আমার কথা শুনে রিয়ার মুখটা কেমন জানি কালো হয়ে গেল। আপনার কি হয়েছে বলেন তো? প্রায় দেখি আপনি এরকম ব্যস্ততা দেখান, তার উপর আবার সব সময় লেট করে পড়াতে আসেন। নাকি কারোর সাথে প্রেম করবেন সেটা বলেন। গার্লফ্রেন্ড আছে কয়টা আছে?
তাদের সাথে দেখা করতে হবে, ওসব আমি শুনতে চাই না। আপনি ঠিক সময় আসবেন, না হলে কিন্তু আমি সত্যিই কান্নাকাটি করব। আজব তো, এখানে কান্নাকাটি করার কি আছে? শোনো, এসব উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে এখন পড়ালেখায় মনোযোগ দাও। সামনে তোমার এসএসসি পরীক্ষা। স্যার কথাগুলো বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বুঝতে পারলাম উনি আমাকে কি বোঝাতে চাইছে, কিন্তু উনি যতই বলুক আমি তো ওনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। জীবনে প্রথমবার কাউকে ভালোবাসলাম, তাই তাকে হারানোর প্রশ্নেই আসে না। আমি যে করেই হোক ওনাকে নিজের লাইফে পেতে চাই। পরীক্ষাটা দিয়ে যে করেই হোক ওনাকে মনের কথা বলে দিব। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি এখন কি হবে। মেয়েটা যে পাগলি, তার উপর যে জেদি। যদি আমি না বলে দেই কিংবা ওর থেকে দূরে যাওয়ার চেষ্টা করি, আর যদি এই বিষয়টা নিয়ে পাগলামি করে, তাহলে ওর বাসায় জানাজানি হয়ে যাবে। তাহলে কি বাজে পরিস্থিতি হবে, আমাকে পড়তে হবে আল্লাহ ভালো জানে। খুব ভয় হচ্ছে। তার ওপর ওর আব্বু অনেক রাগী। যদি জানতে পারে তার মেয়ে আমাকে নিয়ে এরকম কিছু ভাবে, তাহলে ভাববে আমি ওনার মেয়েকে নিজে মায়ে ফেলেছি আর রিলেশনের নামে ওনার সম্পত্তিগুলো হাতানোর চেষ্টা করছি। বড় লোকরা যেমনটা ভাবে তেমনটা রিয়ার আব্বু আম্মুও ভাববে। তো পরদিন আর রিয়াকে পড়াতে যেতে পারলাম না, তাই ওর আম্মুকে ফোন দিয়ে বলে দিতে ওর আম্মু বলল ঠিক আছে। পরে রেখে দিলাম। তারপর দুদিন পরে পড়াতে যেতে গিয়ে দেখলাম রিয়া মন খারাপ করে টেবিলে বসে আছে। তখন আমি এসে ওর মুখের দিকে তাকিয়ে তারপর বসতে রিয়া বলল, স্যার আপনি খুব ব্যস্ত তাই না? একটু সময় পান না আমার সাথে একটু কথা বলার জন্য, একটু দেখা করার জন্য, তাই না? কেন? তোমার এমনটা মনে হচ্ছে কেন? না এমনি। আচ্ছা স্যার, আপনাকে না আমি কিছু বলতে চাই, শুনবেন আমার কথাগুলো? আচ্ছা শুনবো, এখন পড়াটা শেষ করো তারপর শুনবো। পড়াটা শেষ হতে রিয়া জোর করে বাসার ছাদে নিয়ে গেল। আমি বুঝতে পারছি ও কিছু একটা উল্টাপাল্টা করতে চাইছে, তাই খুব ভয় হচ্ছে। ছাদে না আসলে ওর আম্মুকে দিয়ে বলা তো আমার সাথে আসতে, জানিও পাগলামি করবে। সবটা বুঝে নিজেকে শক্ত রাখলাম, ওকে বোঝাতে হবে। তাই নিজের মধ্যে সাহস নিয়ে বললাম, কি বলবে বলো। আপনি খুব ভালো করেই জানেন আমি কি বলতে চাই, আর বুঝে গেছেন যে আমার মনের মধ্যে কি চলছে। তারপরও আপনি যে কেন আমার থেকে দূরে থাকতে চাইছেন আমি জানি না। তাছাড়া আপনি কি সত্যিই বুঝতে চাইছেন না যে আমি কি চাই, আমার মন কি চায়? দেখো, তোমার বয়সটা এখন অল্প, তাই তোমার মাথার মধ্যে উল্টাপাল্টা কিছু থাকতে পারে, কিন্তু তোমার সাথে সায় দিলে তো আমার লাইফটা চলবে না। আমাকে সামনে এগিয়ে যেতে হবে। তাই পাগলামি না করে পড়ালেখায় মনোযোগ দাও। সত্যি স্যার, আমি আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। আপনি কেন বুঝতে পারেন না? আপনাকে আমি বোঝাতেই পারছি না। আপনাকে কাছে পেতে চাই। কতটা ভালোবাসলে মানুষ এতটা বেশি পাগলামি করে আপনি কেন বোঝেন না? একটা দিন আপনাকে না দেখে আমি থাকতে পারি না। খুব বেশি কষ্ট হয় আপনার থেকে দূরে থাকতে। আপনাকে বলে বোঝাতে পারবো না কতটা মিস করেছি। কালকের দিনটাতে আমার মনে হচ্ছিল আমি শেষ হয়ে যাব। আপনাকে দেখতে না পেলে রাতে আমার ঘুম হয়নি। আপনাকে কতবার কল করেছি, তারপরও রিসিভ করেননি। কারণ আমি তোমাকে ইগনোর করতে চাচ্ছিলাম, যেন তুমি আমার থেকে দূরে সরে যাও। আর আমি জানি তুমি এরকম পাগলামি করবে, তাই ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। ও আমি কি দেখতে খারাপ যার জন্য আপনি আমাকে একটুও ভালোবাসতে পারবেন না? নাকি আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আমি তো জানি আপনি কাউকে ভালোবাসেন না। তাহলে কেন আমাকে একটুও ভালোবাসতে চাইছেন না বলেন? আমার সব আছে, শুধু আমার লাইফে কারো ভালোবাসার কমতি আছে। প্লিজ আমাকে একটু ভালোবেসে দেখেন। প্লিজ পাগলামি করো না। দেখো, আবেগ দিয়ে জীবন চলে না। সামনে তোমার এসএসসি এক্সাম। এখন যদি এমন করে পাগলামি করো, তাহলে তোমার আব্বু আম্মু আমাকে সারিয়ে দিবে। আমি জানি এখান থেকে চলে গেলে তুমি পড়ালেখাটা ঠিকমতো করবে না, কারণ আমি শুনেছি যতগুলো স্যার তোমাকে পড়াতে এসেছিল তাদের কারো কাছে তুমি ঠিকমতো পড়োনি। কিন্তু কেন যেন আমার কাছে পড়ছো, হয়তো এই কারণেই। তাই পাগলামি করো না। ভাগ্যের কাছে সবার হাত থাকে না। তুমি ঠিকঠাক মতো পড়ালেখা করো, তারপর আমি তোমায় নিয়ে ভাববো। আর আমি যদি একটা চাকরির ব্যবস্থা করতে পারি, তাহলে তোমার আব্বু আম্মুর সামনে এসে বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। আর বাকিটা তোমার আব্বু আম্মু যদি মেনে নেয় তাহলেই হবে। তাহলে আপনি আমাকে ভালোবাসেন, তাই না? আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, যার জন্য এমন করে বলছেন। আপনি শুধু বলেন আমাকে অপেক্ষা করতে, আমি আপনার জন্য অপেক্ষা করব। স্যারের কথা শুনে খুব বেশি ভালো লাগলো, তাই আবেগটা কন্ট্রোল করতে না পেরে ওনাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আর সাথে সাথে পেছন থেকে কেউ একজন চিৎকার দিয়ে উঠলো। তারপর ঘুরে দেখলাম আম্মু সামনে দাঁড়িয়ে আছে। স্যারকে ছেড়ে দিলাম। ঈশান, তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে নিজের মায়ায় ফেলে এসব উল্টাপাল্টা কাজ করার? আমি তোমাকে একটা ভালো ছেলে ভেবেছিলাম, আর তুমি কিনা আমার মেয়েকে নিজের প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করছো। আন্টি বিশ্বাস করেন, আমি রিয়াকে
আমি জানি তুমি এখন কি বলতে চাইছো। তুমি বলবে তুমি রিয়াকে ভালোবাসো। মিথ্যা একদম বলবে না। আমি কয়েকদিন যাবৎ খুব ভালোভাবে লক্ষ্য করছিলাম রিয়া তোমার প্রতি ভালোবাসাটা একটু বেশি দেখায়, কিন্তু আজকে তুমি ওকে নিয়ে এইরকম করবে সেটা বুঝতে পেরেছি, তাই দূর থেকে তোমার দিক লক্ষ্য করে রেখেছিলাম। তুমি যে এতটা নিস আমি সেটা ভাবতেই পারছি না। আন্টি বিশ্বাস করেন আমি উনি কিছু বলার আগে আম্মু এসে ঠাস করে ওনার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর রাগীভাবে ওনাকে বেশ অপমান করলো। আমি আম্মুর হাত ধরে কান্নাকাটি করতে লাগলাম, ওনাকে যেন এইভাবে বাসা থেকে বের করে না দেয়। তারপরও আম্মু ডাকাডাকি করে ওনাকে বাসা থেকে বের করে দিল আর বলল এই বাসায় যেন না আসে। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করো আমি ওনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, উনি আমাকে ভালোবাসে না। উনি তো আমাকে বোঝাচ্ছিল, আমি আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে ওনাকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু তুমি যে এর মধ্যে এসে দেখে ফেলবে আমি সেটা ভাবতে পারিনি। প্লিজ তোমরা ওনাকে ভুল বুঝো না। রিয়ার আম্মু ওর কোনো কথা শুনলো না, ওকে ঘরবন্দি করে রাখলো। রাতে ওর আম্মু আম্মু বাসায় আসলে সবটা শুনে প্রচণ্ড রেগে যায়। তারপর ওর পড়ালেখাটা বন্ধ করে দিতে চাইলে তখন রিয়া ওর আব্বু আম্মুর পা জড়িয়ে ধরে বলে, আপু আম্মু তোমরা আমার পড়ালেখাটা বন্ধ করো না, আমি কথা দিচ্ছি আমি ওনার দিকে আর ফিরেও তাকাবো না, আর ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব না। তাও পড়ালেখাটা শেষ করে দিও না, আমি ওনার জন্য অপেক্ষায় থাকবো। উপরওয়ালা যদি ওনার জন্য আমাকে পাঠিয়ে থাকে তাহলে আমি ওনাকে ঠিকই পাবো। প্লিজ তোমরা আমার পড়ালেখাটা বন্ধ করো না। আমি রিয়া একদিন প্রমিস করেছিলাম যাই হয়ে যাক না কেন ও যেন পড়ালেখাটা বন্ধ না করে। 6টা মাস স্যারের সাথে আমার দেখা হয়নি, নিজেকে পুরো পাগল পাগল মনে হচ্ছিল। মাঝে মধ্যে যখন খুব বেশি মনে পড়ে ওনাকে তখন মনে হয় কখনো ওনাকে পাবো না, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। আবার মনে হয় একটা সময় সত্যি ওনাকে পেয়ে যাব, তাই নিজের ক্ষতি করতে পারি না। নিজেকে অনেক শক্ত করে এসএসসি পরীক্ষাটা দিলাম। তারপর পরীক্ষা শেষে কয়েকটা দিন যেতেই আব্বু আম্মুকে ওনার কথাটা বললাম। আব্বু আম্মু প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারপর নিজেকে কষ্ট দিতে পুরো একটা সপ্তাহ না খেয়ে থাকলাম। তারপরও যখন কেউ মানতে চাচ্ছিল না তখন সুইসাইড করার চেষ্টা করলে আব্বু আম্মু কোনো রকমে আমাকে বাঁচিয়ে নেয়। তারপর আমাকে ওনার বাসায় আনে। বিছানায় শুয়ে আছি আর ভাবছি পিচ্চিটা এখন কি করে কোথায় আছে কিছুই জানি না। সেদিন ওর বাসা থেকে আসার পর আস্তে আস্তে ওর শূন্যতাটা আমার মধ্যে কাজ করছিল। পিচ্চিটা যে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সেটা বুঝতে পারছিলাম, তাই কষ্ট হতো ওর জন্য। কিন্তু কি করব, নিজের অবস্থানের কথা ভেবে ভুলে থাকার চেষ্টা করতাম, কিন্তু ভালোবাসা তো চাইলেও ভোলা যায় না। শুয়ে আছি, এর মাঝে কেউ একজন দরজার সামনে এসে বলতে লাগলো, অনেক ভালো আছেন তাই না, ভুলেই গেছেন আমাকে। আমার কথাতে উনি উঠে বসলো, আমাকে এদিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি একটু হাসার চেষ্টা করে ওনার দিকে এগিয়ে গেলাম। পাগলিটা অনেক শুকিয়ে গেছে, বুঝতে পারিনি এতটা পাগলামি করবে। হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো করে না। এখন বুঝতে পারছি ও হয়তো আমাকে সত্যি অনেক ভালোবাসতো, যার জন্য এত মায়াবীর চেহারাটা এমন ফ্যাকাশে হয়ে গেছে। এত কিউট আর এক মিষ্টি একটা মেয়ে আজকে কেমন যেন অগোছালো লাগছে। আমি এসে ওর সামনে দাঁড়াতেই রিয়া হুট করে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, আমি না আপনাকে ছেড়ে দূরে থাকতে পারছি না, আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। আব্বু আম্মু কিছুতেই মেনে নেবে না আমাদের। আমি আজকে অনেক কষ্টে ওনাদের বুঝিয়ে এখানে নিয়ে আসছি, ওরা চায় না আমি আপনাকে ভালোবাসি। আমি না আপনাকে ছাড়া থাকতে পারছি না, আপনি কেন আমাকে ভালোবাসলেন না বলেন। অনেকক্ষণ যাবৎ পাগড়িটা কান্নাকাটি করলো আমাকে জড়িয়ে ধরে, চাইলে ওকে ছাড়িয়ে নিতে পারছি না। মেয়েটার কান্না আর সহ্য হচ্ছে না। এর মাঝে দরজা আবার কারো শব্দ পেয়ে আমি ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে রিয়া আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে, আমি ভয় পেয়ে গেলাম। তখন ওর আম্মু একটা মুচকি হাসি দিয়ে বলল, বাবা, আমাদের আর কোনো আপত্তি নেই তোমাদের বিয়েতে। দেখো, আমার মেয়েটা সুখে থাকলে হয়। আমি অনেক ভেবে দেখেছি, আমার মেয়েটা যদি ভালো না থাকে তাহলে আমরাও ভালো থাকতে পারবো না। তুমি কেমন কি আমি সেটা জানতে চাই না, কিন্তু এখন হয়তো তোমার কিছু নেই, কিন্তু একটা সময় হবে। তুমি শুধু আমার মেয়েটাকে ভালো রেখো। কিন্তু আঙ্কেল আমি। ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না আমি। তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে নিয়েছি, 1 সপ্তাহ পরেই তোমাদের বিয়ে। আর আব্বু আম্মু চলে গেল। রিয়া এখনও আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। তারপর বলল, এখনো আমাকে ভালোবাসবেন না, একটাবার বুকে জড়িয়ে নেবেন না। আর দেরি না করে পাগলিটাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আই লাভ ইউ পাগলি, অনেক ভালোবাসি তোমাকে। ওর মুখটা তুলে সারা মুখে চুমু দিতে লাগলাম। ও আবেগে চোখ জোড়া বন্ধ করে নিল। তো ভালো থাকুক ভালোবাসা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।